Okay, so let us begin our new chapter today, which is preposition. All right. So preposition আমরা যে পার্ট অফ স্পিচ গুলো অলরেডি করে ফেলেছি তার মধ্যে বলা যেতে পারে যে প্রেপোজিশনের একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে এবং অলরেডি যেইগুলো আমরা করে এসেছি সেটার সাথেও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কানেকশন বিল্ড করে প্রেপোজিশন। তো ডেফিনেশনটা আগে দেখা যাক যে প্রেপোজিশন মানে কি বলা হচ্ছে। প্রেপোজিশন মানে হচ্ছে a word used before a noun or a pronoun to show its relation with the other words of the sentence. নাম থেকেই বোঝা যাচ্ছে প্রিপোজিশন তার মানে একটা এমন একটা পার্ট অফ স্পিচ যেটা কোনো কিছুর আগে বসানো হয়েছে। কার আগে বসানো হয়েছে? এখানে কি বলা আছে যে word used before word used before a noun or a pronoun, তার মানে একটা নাউন অথবা একটা প্রোনাউনের আগে যে বসছে। অলরাইট, টু শো ইটস রিলেশন। ইটস রিলেশন মানে কার রিলেশন? এই নাউন বা প্রোনাউনের রিলেশন উইথ দি আদার ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্স। তার মানে একটা সেন্টেন্স রয়েছে, তার মধ্যে একটা নাউন বা প্রোনাউন আছে, কিন্তু আমি প্রথমেই বলে দিতে চাই যে এই যে নাউন বা প্রোনাউন সেটা কিন্তু সাবজেক্ট নয়। এটা প্রথমেই ক্লারিফাই করে দেওয়া উচিত যে এই যে নাউন বা প্রোনাউনের কথা আমরা বলছি সেটা কিন্তু সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স নয়। কেননা সাবজেক্ট হলে মোস্ট অফ দ্য কেসেসে সেটা একটা নাউন হবে কিংবা একটা প্রোনাউনও হতে পারে বা গ্রুপ অফ ওয়ার্ডস বা অন্য কিছুও হতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে নাউন বা প্রোনাউনই আসছে বা সাবজেক্টের বেসিক কনসেপ্টটাই তো শুরু সেখান থেকে হয়েছিল যে নাউন হচ্ছে সাবজেক্ট হিসেবে আমরা ধরেছিলাম, সেই অনুযায়ী আমরা রুলস গুলো বানিয়েছিলাম। তো এই ক্ষেত্রে প্রেপোজিশনের ক্ষেত্রে যেই নাউন বা প্রোনাউনটার কথা বলা আছে সেটা কিন্তু সাবজেক্ট বা সাবজেক্ট নয়। ওকে, সো প্লিজ কিপ দিস ইন মাইন্ড। তো সাবজেক্ট যদি না হয়ে থাকে তাহলে অন্য কিছু রোল প্লে করে থাকতে পারে। কেমন হয় যদি সেটা আমি বলি যে সেটা অবজেক্টের রোল প্লে করছে সেন্টেন্সে। আমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করেছিলাম তখন আমরা দুটো জিনিস সম্পর্কে জানতে পেরেছিলাম, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে অবজেক্ট, এবং তাদের সেন্টেন্সের মধ্যে যে অপারেট করতে সাহায্য করে সেটা হচ্ছে দ্য ভার্ব অফ দ্য সেন্টেন্স। তো আমি প্রথমেই যেটা করতে চাই একটু ফ্ল্যাশব্যাকে চলে যেতে চাই, মানে আমাদের আগের আমাদের যে চ্যাপ্টার্স গুলো হয়েছিল সেখানে একটু চলে যেতে চাই, so that we can understand কি এই কনসেপ্টটা এলো কোথা থেকে, যে এই যে পজিশন অফ নাউন বা প্রোনাউনের পজিশনটা। তো যখন সাবজেক্ট বলে আমরা কোনো কিছুকে আইডেন্টিফাই করছি, ধরে নিলাম সেটা একটা নাউন বা প্রোনাউন, সে কি না সে সেন্টেন্সটা তাকে নিয়েই রচিত হয়েছে, মানে সেন্টেন্সটা তাকে নিয়েই বানানো, তার সম্পর্কেই সেন্টেন্সটা বানানো কথা বলছে, তাই তো? তো সে তার উপরে পুরো মেইন ফোকাসটা রয়েছে এবং তার সম্পর্কে কথাটা বলছে কে? ভার্ব। অলরাইট, তো ভার্ব নাউন সম্পর্কে কিছু বলছে এবং নাউনটাকে পুরো সেন্টেন্সের সাথে বাইন্ডও করে দিচ্ছে ভার্ব। অলরাইট, তো সাবজেক্ট আমরা পেয়ে যাচ্ছি। তো নাউন, তো সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স কি বা কে সেটা যদি আমাকে জানতে হয় তাহলে আমাকে কাকে প্রশ্ন করতে হবে? ভার্বকে প্রশ্ন করতে হবে। দিস ইজ আর কার্ডিনাল রুল অফ দি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর নাউন কেস। একদম প্রথমে যখন আমরা নাউনের চ্যাপ্টার পড়েছিলাম, নাউন কেস পড়েছিলাম, সেখানে এটাই আমরা কার্ডিনাল রুল দেখেছিলাম। ওকে, তো এবার ধরুন একটা সেন্টেন্স আছে, আমরা নাউন পেয়ে গেলাম, একটা সাবজেক্ট পেয়ে গেলাম, ফাইন, কিন্তু a sentence could also have more than one nouns or more than one pronoun, isn't it? তো সাবজেক্ট তো ঠিক আছে হয়ে গেল, এছাড়া যে নাউন বা প্রোনাউন গুলো পড়ে রইলো সেন্টেন্সে তাদেরও নিশ্চয়ই কোনো না কোনো রোল প্লে করার আছে সেন্টেন্সে। তাদের মধ্যে থেকে যদি কোনো নাউন বা প্রোনাউন এমন হয়ে থাকে যেইটা কিনা বোঝাচ্ছে যে ভার্ব যার ওপরে নিজের কাজটা অ্যাপ্লাই করছে, মানে ভার্বটা অ্যাপ্লাইড হচ্ছে যার ওপরে বা যেই জিনিসটার ওপরে, সেরকম যদি কোনো নাউন বা প্রোনাউন
থেকে থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি দি অবজেক্ট। ওকে, অথবা আরেক রকম ভাবে অবজেক্টকে ডিফাইন করা যায় যে যেই জিনিসটার দ্বারা কাজটা সম্পন্ন হচ্ছে, মানে ভার্ব নিজের এফেক্টিভনেসটা দেখাতে পারছে যেই জিনিসের দ্বারা, সেই জিনিসটাকে বলা যেতে পারে অবজেক্ট। একটা সেন্টেন্স যেটা আমরা একদম প্রথমে করেছিলাম, মোহন ফ্লিউ আ কাইট। ওকে, সো মোহন ইজ দ্য সাবজেক্ট। কে ফ্লাই করছে কাইটটা? মোহন ফ্লাই করছে। কিন্তু কি ফ্লাই করছে? কাইট ফ্লাই করছে, রাইট? তো যদি কাইট না থাকতো তাহলে ফ্লাই কিছু করতে পারতো না, ইজন্ট ইট? তো যেহেতু একটা কাইট আছে তাই না সেটাকে ওড়ানো যাচ্ছে, তার মানে এই যে কাজটা হচ্ছে, সম্পন্ন হচ্ছে, কিসের দ্বারা হচ্ছে? কাইটটার জন্য হচ্ছে। তো এই যে ভার্বটা ফ্লিউ বা ফ্লাই বা ফ্লাইজ হোয়াট এভার, যেই ফর্মেই থাকুক, পাস্ট, প্রেজেন্ট, সিম্পল, ফিউচার, অথবা সেটা প্লুরাল হিসেবে যদি আমার সাবজেক্ট থাকে, সিঙ্গুলার সাবজেক্ট থাকে, সেই রেসপেক্টে যে কোনো ধরনেরই ভার্ব হোক না কেন, সেইটা হতেই পারতো না যদি কিনা একটা ওই অবজেক্টটা যদি না থাকতো। তার মানে কাইটটা আছে তাই মোহন সেটাকে ওড়াতে পারছে, ইজন্ট ইট? তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অবজেক্টটা হলো কাইট, মানে এমন একটা জিনিস যেটার দ্বারা ওই ফ্লাইং এর কাজটা হলো। ওকে, আচ্ছা, আবার যদি আমি বলি দ্য ডগ চেজ দ্য থিফ, কুকুরটা একটা চোরকে তাড়া করলো। ওকে, দ্য ডগ চেজ দ্য থিফ, তো কুকুরটা চোরকে তাড়া করলো। অলরাইট, এখানে কি হচ্ছে, এই যে কুকুর হচ্ছে সাবজেক্ট, কেন? দ্য ডগ চেস, কে চেস করেছে? চোর চেস করেনি, কুকুরটা চেস করেছে, তাই সাবজেক্ট হয়ে গেল দ্য ডগ, রাইট? সো হু চেস? দ্য ডগ চেস, ডগ হয়ে গেল আমার সাবজেক্ট। এবং চেসড হুম, কাকে তাড়া করলো? কাজটা কার ওপরে অ্যাপ্লাই করলো? চেস করাটা চোরের ওপরে অ্যাপ্লাই করলো, থিফের ওপরে। সো চেসড হুম? চেস দ্য থিফ। তাহলে এরকম দুরকম ভাবে আমরা কি পেলাম? অবজেক্ট পেলাম, রাইট? তো এই যে অবজেক্ট অফ দ্য সেন্টেন্স থাকে বা সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স থাকে, তাহলে কাকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে? যে আমি যদি জানতে চাই একটা সেন্টেন্সে অবজেক্ট কে বা সাবজেক্ট কে, তাহলে আমি কাকে জিজ্ঞেস করব? আমি ভার্বকে জিজ্ঞেস করব। যখন আমি ভার্বকে জিজ্ঞেস করব হু বা হোয়াট, তখন আমি পাবো সাবজেক্ট। যখন আমি ভার্বকে জিজ্ঞেস করব হুম বা হোয়াট, আমি পাবো অবজেক্ট, যদি অবজেক্ট থেকে থাকে তো। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ডিসক্লেমার, যে যদি থেকে থাকে তবেই এই উত্তরটা সে দিতে পারবে, তবেই বোঝা যাবে যে সে একটা অবজেক্ট। তো সেটা নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, বা অন্য কিছুও হতে পারে, রাইট? তো ইন দিস কেস আমরা নাউন প্রোনাউন অবধি সেইটাকে রেস্ট্রিক্টেড রাখছি। এবং যেই যেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ভার্ব অন ইটস ওন একটা অবজেক্ট নিতে পারছে, সেই ভার্ব গুলোকে আমরা কি বলে জেনেছি? ট্রানজিটিভ ভার্ব। সব ভার্ব অবজেক্ট নিতে পারে না, সব সেন্টেন্সে অবজেক্ট থাকে না। এবং তার মানে কি, একটা সেন্টেন্সে যদি অবজেক্ট না থাকে তাহলে কি সেন্টেন্সটা ইনকমপ্লিট, অথবা তার মিনিংটা কি ঠিক বোঝানো গেল না? সেরকম না। অনেক সেন্টেন্স অবজেক্ট ছাড়াই পারফর্ম করতে পারে, এক্সিস্ট করতে পারে, দ্যাট ইজ কোয়াইট ওকে। তো কিন্তু যদি থাকে তাহলে তাকে ভার্বের এই দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, হয় হোয়াট অথবা হুম। ওকে, আচ্ছা, এবারে যে ভার্ব গুলো ন্যাচারালি অবজেক্ট নিতে পারছে, ন্যাচারালি নিতে পারছে মানে কোনো কিছুর হেল্প ছাড়া। সাপোজ একটা সেন্টেন্সে অবজেক্ট প্রয়োজন কিন্তু ভার্ব নিতে পারলো না, তাহলে কি হবে? যদি নিতে পারতো তাহলে তো ঠিক আছে, তাহলে সেই ভার্বটাকে আমরা বলেছি ট্রানজিটিভ ভার্ব। আর যদি সে সেটাকে অবজেক্টটাকে নিতে পারলো না, তাহলে সেই ভার্বটাকে আমরা তখন সেই ক্ষেত্রে বলবো ইনট্রানজিটিভ ভার্ব। প্লিজ লুক আপ দ্য চ্যাপ্টার অন ভার্বস। আমাদের যে চ্যাপ্টার গুলো অলরেডি আমরা ডিসকাস করেছি ক্লাসে, ভার্বের যে ক্লাসগুলো হয়েছে সেটার ভিডিওস অবশ্যই দেখবেন আমাদের চ্যানেলের থেকে। সেখানে এই ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে খুব ডিটেলে আলোচনা করা হয়েছে। এবং তার আগে আপনাদের যদি সাবজেক্ট অবজেক্টের একটু রিভিশন দরকার হয়, প্লিজ দেন গো ব্যাক টু দ্য নাউন কেস চ্যাপ্টার, গো ব্যাক টু দ্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টার্স। অলরাইট, ওকে। তাহলে আসা যাক যে যদি ভার্ব পারছে না একটা ভার্ব নিতে, কিন্তু সেই ক্ষেত্রে নেওয়ার প্রয়োজন আছে। যদি সেন্টেন্সটাকে আমি ইলাবোরেট করতে চাই, একটু বেশি ডিটেলে কিছু বলতে চাই, অবজেক্ট আনা প্রয়োজন, কিন্তু ভার্ব নিতে পারছে না অবজেক্ট, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হয়েছিল? আমরা যেটা জেনেছিলাম ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে,
যে সেই ক্ষেত্রে তাকে একটা অ্যাডিশনাল কারোর হেল্প নিতে হয়েছিল। সেটা কে ছিল? সেটাই ছিল এই যে আমাদের এই চ্যাপ্টার, যাকে নিয়ে সেই প্রেপোজিশন। তার মানে একটা ইনট্রানজিটিভ ভার্ব, তার সাথে যখন একটা প্রেপোজিশন জড়িয়ে যাচ্ছে, সেই পুরো কম্বিনেশনটাকে আমরা কি বলে জানতে পারছি? অ্যাজ আ ফ্রেজাল ভার্ব। তার মানে অরিজিনাল যে ভার্বটা ছিল সেটার মানের থেকে একটু অন্যরকম হয়ে গেল, কিন্তু ইট অলসো বিকেম কেপেবল অফ টেকিং অ্যান অবজেক্ট, যেটা সে অরিজিনালি ছিল না। তার মানে যেই ভার্বটা ইনকেপেবল ছিল অফ টেকিং অ্যান অবজেক্ট, টু to help that verb, to aid that verb to take an object, we brought a companion for that verb, which was what? A preposition. All right. তো এটাই হচ্ছে প্রেপোজিশনের মূল কাজ, যে সে একটা অবজেক্ট নিয়ে আসতে সাহায্য করে। এবং প্রেপোজিশন কিন্তু খুব পাওয়ারফুল একটা পার্ট অফ স্পিচ। আমরা যদি ভাবি যে সে তার মানে উৎপত্তি হয়েছে শুধু একটা ভার্বকে অ্যাসিস্ট করার জন্য, ভার্বের সহকারী হয়ে থাকার জন্য, তা কিন্তু না। প্রেপোজিশনস ইন ইটসেলফ আর এক্সট্রিমলি পাওয়ারফুল। One small little word, it has the capability of changing the entire meaning of the sentence. কেননা সে যেই চেঞ্জ হয়ে যাবে তার সাথে কিন্তু সবাইকে নিজেদের মতন অ্যাডজাস্ট করতে হবে। সো ইট ইজ अगेन very very powerful in structuring the sentence. অলরাইট? আচ্ছা, এবারে আরেকটা জিনিসও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে প্রেপোজিশনের যে অবজেক্টটা কথা আমরা বলছি, সেই অবজেক্টটা এই যে আমরা এতক্ষণ অবধি বা এতদিন অবধি আমরা যা পড়ে এসেছি, যে অবজেক্ট মানে কি হয়, এসেনশিয়ালি একটা নাউন অথবা প্রোনাউন, সেই কনসেপ্টটার থেকেও কিন্তু অবজেক্টকে একটু অন্যরকম একটা মাত্রা দেবে। প্রেপোজিশনের ক্ষেত্রে অবজেক্টটা কিন্তু ইজ নট জাস্ট রেস্ট্রিক্টেড টু a typical noun or pronoun word. It could also be something else. So there are so many things that we are going to learn with respect to prepositions. এবং again going back to the definition, এবার মিলিয়ে নেওয়া যাক। এই যে এত ফ্ল্যাশব্যাকে গিয়ে আমরা এত কিছু আবার জেনে ফেললাম, সেইটার এখানে ইমপ্লিকেশনটা কি হলো, বা এই ডেফিনেশনে ইমপ্লিকেশনটা কি হলো? এই যে a word used before a noun or a pronoun, তার মানে প্রিপোজিশন এলো, তার পেছন পেছন অবজেক্ট এলো, মানে নাউন এলো অথবা একটা প্রোনাউন এলো। তার মানে প্রিপোজিশন যে কথাটা এসছে সেটা হচ্ছে কার আগে বসানো হয়েছে? নাউন বা প্রোনাউন। তার মানে একটা ছিল ভার্ব, যে ছিল ইনট্রানজিটিভ ভার্ব। তো ইনট্রানজিটিভ ভার্বকে ট্রানজিটিভ বানানোর জন্য, মানে টু মেক ইট এবল টু ব্রিং অ্যালং অবজেক্টস অর অ্যান অবজেক্ট, আমরা নিয়ে আসলাম প্রিপোজিশনকে। ঠিক আছে? তো আমরা তারপরে পেলাম কাকে? অবজেক্টকে। এবং এই অবজেক্টটা কি? একটা নাউন অথবা প্রোনাউন, তাই তো? তার মানে এই অবজেক্টটা হচ্ছে নাউন বা প্রোনাউন। এবার এইটা, এই যে আমি স্ট্রাকচারটা করে দিলাম, এটার সাথে এবার দেখা যাক যে ডেফিনেশনটা কিরকম ভাবে মিলে যাচ্ছে। ওয়ার্ড ইউজ বিফোর আ নাউন অর আ প্রোনাউন, তার মানে প্রিপোজিশনটা সেই ওয়ার্ড যেটা নাউন বা প্রোনাউনের আগে বসলো। ওকে, তার জন্য এর নাম হচ্ছে প্রিপোজিশন। এবং বসে কি কাজটা করলো? অ্যান্ড টু টু শো is used before a noun or a pronoun to show its relation. Its relation মানে এই noun অথবা pronoun-এর relation with the other words of the sentence. তার মানে সেন্টেন্সের যে আগে যে ওয়ার্ড গুলো এসছে, তার মানে ভার্বের আগেও নিশ্চয়ই অনেক কিছু আছে, তাই না? সাবজেক্ট ছিল, সাবজেক্টের সাথে হয়তো আরো অনেক কিছু জিনিস অ্যাসোসিয়েটেড রয়েছে, হোয়াটএভার। তার মানে আগে যে ওয়ার্ডস গুলো আছে বা সেই পার্ট অফ দ্য সেন্টেন্সের সাথে একটা রিলেশনশিপ বিল্ড করায়। তার মানে টু সিম্পলি বলতে গেলে প্রেপোজিশনের কাজ কি? সে একটা নাউন বা প্রোনাউনের আগে বসবে এবং সেই নাউন বা প্রোনাউনের একটা রিলেশন বা একটা সম্পর্ক স্থাপন করবে আগের যে ওয়ার্ডস গুলো আছে সেগুলোর সাথে। তো সেই আগের ওয়ার্ডস গুলো নাউন হতে পারে, কোনো ক্ষেত্রে আমরা দেখবো সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, or something else. Alright, so let us see how it works. ওকে, তো প্রথমেই আমরা ডেফিনেশনে চলে যাচ্ছি। কিন্তু আরেকটা জিনিসও বলে দিচ্ছি যে এই যে অবজেক্টটা,
যেটা এলো সেটা কিন্তু প্রাইমারিলি গভর্ন করবে সেন্টেন্সের মধ্যে প্রেপোজিশনটাই। মানে এই ক্ষেত্রে আমরা এখন এতক্ষণ অবধি বা এতদিন অবধি যেরকম ভাবে আমরা বলছিলাম যে অবজেক্ট অফ দ্য ভার্ব, সাবজেক্ট অফ দ্য ভার্ব, অবজেক্ট অফ দ্য ভার্ব, আমরা এখন সেরকম বলবো না। আমরা এবার থেকে অবজেক্ট বলতে বোঝাবো প্রেপোজিশনের অবজেক্টকে। ওকে, বিকজ লাইক আই সেড প্রেপোজিশন খুব পাওয়ারফুল, প্রেপোজিশন খুব ইম্পর্টেন্ট একটা সেন্টেন্সের ক্ষেত্রে। এবং খুব আশ্চর্যজনকভাবে এরকমও সিচুয়েশন আমরা দেখতে পাবো যেখানে ভার্ব নেই সেন্টেন্সের মধ্যে। মানে ভার্ব নেই মানে প্রেপোজিশনের আগে কোনো ভার্ব নেই, প্রেপোজিশন নিজেই একটা অবজেক্টকে নিয়ে আসতে পেরেছে। ইট ইজ সো পাওয়ারফুল। অলরাইট, সো তার জন্য আমরা এবার যেই অবজেক্ট গুলোকে দেখব সেটাকে আমরা বলবো দি অবজেক্ট অফ দি প্রেপোজিশন। অলরাইট, ওকে। আচ্ছা, তো প্রথম সেন্টেন্সটা কি বলছে? দ্য বয় স্যাট আন্ডার দ্য ট্রি। তো আমরা একটু একটু ব্রেক আপ করে করে যেমন আমরা আগেও পড়েছি সেরকম ভাবে আমরা পড়বো। আগে আমরা দেখবো সাবজেক্ট কে আছে, ভার্ব কে আছে। ওকে, তো সেন্টেন্সটা কাকে নিয়ে হচ্ছে? বয়কে নিয়ে সেন্টেন্সটা হচ্ছে। ওকে, দ্য বয় স্যাট আন্ডার দ্য ট্রি। We are speaking about the boy over here, right? So the boy is the subject, ওর কমপ্লিমেন্টারি ভার্ব কে আছে? স্যাট হয়ে গেল ওর ভার্ব। তারপরে কি আছে? আন্ডার দ্য ট্রি। ওকে, আচ্ছা, দ্য ট্রি একটা আর্টিকেল আছে, ফাইন, না থাকলেও হতো, ঠিক আছে, আছে যখন। তো বেসিক্যালি এখানে ইম্পর্টেন্ট কোনটা? এই নাউনটা, ট্রি। ওকে, আচ্ছা, আর তার আগে যেটা আছে এই ওয়ার্ডটা, দিস ইজ আ প্রিপোজিশন। Okay, this is a preposition. Now if you look at the sentence you are going to see, প্রথমে তো আমরা ডেফিনেশনটা ধরে দেখবো যে ডেফিনেশনটা কিরকম ভাবে ম্যাচ করছে। এই একটা নাউন আছে, নাউনের আগে একটা প্রেপোজিশন বসেছে, এবং এটা এবার আমরা দেখতে হবে যে এটা কিরকম ভাবে এই নাউনটার সাথে রেস্ট অফ দ্য সেন্টেন্সের একটা রিলেশনশিপ বিল্ড করবে। অলরাইট, তো কি বলা আছে? দ্য ট্রি। অলরাইট, আর আগে কি বলা আছে? দ্য বয়। এবারে সেন্টেন্সটাকে যদি আমরা ডিসাইফার করি, কি বোঝা যাচ্ছে? একটা বয় একটা গাছের তলায় বসে আছে, স্যাট আন্ডার দ্য ট্রি। এবার তার ভার্বটা বসা বসা আছে। যদি স্টুড বলতাম তাহলে স্টুড হতো, দাঁড়িয়েছিল ট্রি এর তলায়, কিন্তু এখানে যখন স্যাট বলা আছে, ফাইন। এবার কিরকম ভাবে স্যাট সেটা কিন্তু ডিসাইড করে দিচ্ছে এই কথাটা, প্রেপোজিশনটা। ওকে, সো বলছে আন্ডার দ্য ট্রি। তো এখানে মেন রিলেশনশিপ হচ্ছে দ্য বয় আর দ্য ট্রি, অথবা দ্য ট্রি অ্যান্ড দ্য বয়। কেননা এই নাউনটার সাথে আগের যা আছে তার সাথে তার একটা রিলেশনশিপ আছে। তো বয়টা ট্রি এর কি রেসপেক্টে দাঁড়িয়ে আছে? আন্ডার, মানে ট্রি এর তলায় দাঁড়িয়ে আছে। এবারে আমি যদি এই আন্ডার কথাটাকে পাল্টে দিই তাহলে দেখা যাবে যে পুরো সেন্টেন্সের মিনিংটাই পাল্টে যাচ্ছে। কিরকম ভাবে? আমি যদি বলি দ্য বয় স্যাট অন দ্য ট্রি, তো আন্ডার দ্য ট্রি মানে সে গাছের তলায় বসেছিল, রাইট? এবার যেই আমি বললাম স্যাট অন দ্য ট্রি, তার মানে সে গাছের ওপরে বসেছিল, তাই তো? সে গাছের ওপরে বসেছিল, তার মানে পুরো রিলেশনটাই, বয় আর ট্রি এর রিলেশনটাই পাল্টে গেল। আগে যে ছিল গাছের নিচে দাঁড়িয়ে, এখন সে গাছের ওপরেই উঠে বসেছে। ওকে, এরপরে আমি যদি বলি অন না বলে বা আন্ডার না বলে যদি বলি বিহাইন্ড দ্য ট্রি, তার মানে একটা গাছ আছে, গাছের পেছনে সে দাঁড়িয়ে আছে। সাপোজ সে লুকোচুরি খেলছে বন্ধুদের সাথে, সে একটা বড় গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়লো। সো হি স্টুড অথবা স্যাট বিহাইন্ড দ্য ট্রি। ওকে, তাহলে আবার রিলেশনটা পাল্টে গেল, গাছ আছে, গাছের পেছনে সে বসে আছে। ওকে, আবার যদি আমি বলি দ্য বয় স্যাট বিসাইড দ্য ট্রি, তার মানে একটা গাছ আছে, সে গাছের পাশে বসে আছে, তাই তো? তো এত রকম ভাবে কিন্তু আমরা এই ট্রি এর সাথে এই বয়ের রিলেশনশিপটা ডিফাইন করতে পারছি। এবং কার জন্য করতে পারছি? এই একটা প্রেপোজিশনকে দিয়ে কিন্তু আমরা সেটা করতে পারছি। স্যাট কথাটা কিন্তু একই রয়ে গেল, ভার্ব কিন্তু যেমন ছিল তেমনই রয়ে গেল। যদি স্যাটের জায়গায় আমি স্টুড বলতাম তাহলে একই থাকতো, নো প্রবলেম। কিন্তু the moment we change the preposition, the entire meaning of the sentence changed.
this one and this one changed. Okay, তার মানে প্রিপোজিশনের এই যে বয়ের যে রিলেশনশিপটা সেটা পুরোই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে simply by changing the preposition itself. All right, so this is the essence or importance of a preposition, which is very very important. So একটা সেন্টেন্স আপনারা যখনই একটা কথা বলছেন বা লিখছেন খুব কেয়ারফুলি ডিসাইড করবেন যে প্রেপোজিশনের ইউজটা কি হচ্ছে এবং এই প্রেপোজিশন গুলো কি ইন, অন, অ্যাট, অফ মানে ও এফ অফ, ও ডাবল এফ অফ, ঠিক আছে, আন্ডার, বিলো, বিসাইড। এই যে বললাম আন্ডার, বিলো, এমনি শুনতে মনে হবে দুটোই নিচে বা নিচু এরকম কিছু একটা বোঝাচ্ছে, কিন্তু এই দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে, ঠিক আছে। সো আমরা এই সবগুলো নিয়ে এক্সপ্লোর করব। বা যদি আমি বলি ওভার বা অ্যাবাভ, দুটো বললেই তো আমরা বোঝাতে পারছি ওভার বা অ্যাবাভ, দুটোই মানে হচ্ছে ওপরে, কিন্তু ওই দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। যেই ক্ষেত্রে ওভার বসবে অনেক ক্ষেত্রেই সেখানে অ্যাবাভ বসবে না, বা যেই ক্ষেত্রে আন্ডার বসবে সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আবার বিলো বসবে না। ওকে, সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হাউ ইউ চুজ ইউর প্রেপোজিশন। এবং আরেকটা জিনিসও খেয়াল রাখতে হবে, এই যে আমি প্রথমেই যেটা বললাম যে ভার্বের সাথে সে গিয়ে কানেক্ট হলো, তাই তো, ভার্বটাকে সে প্রথমে হেল্প করতে যাচ্ছে। তো এই যে ভার্ব আর প্রেপোজিশনের কম্বিনেশনটা অনেক ক্ষেত্রে একটা নতুন ভার্বের তৈরি করে, নতুন ভার্বকে একটা তৈরি করে, জন্ম দেয়। সেটাকে আমরা বলি ফ্রেজাল ভার্ব, যেটা দেখা যাবে যে অরিজিনাল যে ভার্বটা ছিল সেই ভার্বের সাথে একেবারেই আলাদা। আমি যদি বলি গিভ, ঠিক আছে, আমরা যখন ওই এরর কারেকশন অফ টেন্সেস আলোচনা করছিলাম সেখানে আমরা পেয়েছিলাম গিভ আপ, গিভ ইন ইত্যাদি, রিমেম্বার? সো গিভ যদি আমি বলি, গিভ মানে হচ্ছে কিছু দেওয়া, তাই তো, কিন্তু আমি যদি বলি গিভ ইন বা গেভ ইন, তার মানে হচ্ছে সারেন্ডার করলো। কিন্তু আমি যদি বলি গিভ আপ, তার মানে কিন্তু হচ্ছে হাল ছেড়ে দিল। ওকে, আবার যদি আমি বলি গিভ অ্যাওয়ে, তার মানে বিতরণ করে দিল, বিলিয়ে দিল, সেটা বলতে চাইছি, isn't it? সো গিভটাকে কনস্ট্যান্ট রাখলাম, ভার্বটাকে কনস্ট্যান্ট রাখলাম, শুধু তারপরে প্রেপোজিশনটা চেঞ্জ করছি and I am giving rise to new words with new meanings altogether. তার মানে অরিজিনাল যে ভার্বটা ছিল গিভ, তার সাথে কিন্তু এই প্রত্যেকটা কম্বিনেশনের মানে আলাদা। গিভ আর গিভিন এক নয়, গিভ আর গিভ আপ এক নয়, গিভ আর গিভ অ্যাওয়ে এক নয়, সবগুলো আলাদা। সেরকম আমরা এরকম ফ্রেজাল ভার্ব নিয়েও আলোচনা করব, বিকজ ইট হ্যাজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল টু প্লে। এবং এখন যে পরীক্ষাগুলো হচ্ছে, ব্যাংকিং এক্সামিনেশন বলুন, পিএসসি বলুন, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি লেভেল, মেন্স, সবকিছুতেই দেখা যাচ্ছে গত কয়েক বছরে প্রেপোজিশন, ফ্রেজাল ভার্ব এগুলোর থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে এবং খুব ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং। এই পুরো কনসেপ্টটা যদি আপনারা একদম প্রথম থেকে নাউন কেস, যেভাবে আমরা এই ক্লাসটা করেছি, যে নাউন কেস তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারটা পৌঁছানোর আগেই কিন্তু একটু 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 করে ওটাকে নিয়ে ডিসকাস করতে করতে এসেছি বলে বাই দ্য টাইম উই রিচ দ্যাট চ্যাপ্টার অ্যান্ড উইচ ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি রেলেভেন্ট চ্যাপ্টার, আমরা অলরেডি কিন্তু অনেক কিছু জেনে গেছিলাম। এবার সেই চ্যাপ্টারে গিয়ে আমরা শুধু কি দেখলাম, কত রকম ভাবে তারা কানেক্টেড হতে পারে, কত রকমের ভাবে সেই রিলেশনশিপটা থাকতে পারে। ওকে, তো সেই রিলেটেড আমরা অনেক রুলস পড়লাম ইত্যাদি। তো এই যে ফ্রেজাল ভার্বের কনসেপ্টটা সেখান থেকেই তো এসছে, ইজন্ট ইট? যে ভার্বের সাথে একটা প্রেপোজিশন জুড়ে গেল, এবং এইটা যদি আপনারা মাথায় রাখেন এবং পুরো স্ট্রাকচারটাকে যদি ঠিকভাবে মেনটেন করতে পারেন, তাহলে দেখবেন যে গ্রামাটিক্যাল এরর বলুন অথবা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বলুন অথবা যাই থাকুক না কেন, সেগুলো আপনাদের কনসেপ্ট গুলো কিন্তু কোথাওই অসুবিধা হবে না। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখা যাক যে আমরা আরো কত রকম ভাবে প্রেপোজিশনকে পেতে পারি। নেক্সট কোয়েশ্চেনটা কি আছে? she is afraid of the dog. ওকে, এখানে সাবজেক্ট হচ্ছে she is the subject, is হচ্ছে verb, অলরাইট, সিঙ্গুলার প্রেজেন্ট টেন্সে is হচ্ছে verb, তারপরে হচ্ছে afraid। afraid কথাটা কোন পার্ট অফ স্পিচ? afraid
afraid হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? হি ইজ অ্যাফ্রেড, যেমন আমি বলতে পারি হি ইজ হ্যাপি, হি ইজ গুড, সেরকম বলতে পারি হি ইজ অ্যাফ্রেড বা শি ইজ অ্যাফ্রেড বলতেই পারি, isn't it? ওকে, সো হি ইজ অ্যাফ্রেড, afraid is an adjective of the dog, অলরাইট, অফ দ্য ডগ। এখানে দ্য ডগ তো হচ্ছে নাউন, আর্টিকেলটাকে আমি ধরলাম না কাউন্টের মধ্যে। তো এই যে অফ কথাটা এলো, অফটা হচ্ছে আমাদের প্রেপোজিশন। ওকে, এবার এই যে ডগের কথাটা আমরা বলছি, ডগ থেকে ভীত। ওকে, তো এখানে আগে একটা ভার্ব আছে, কিন্তু এই ভার্বটার সাথে কিন্তু এটার কোনো কানেকশন নেই। এই যে ইজ অফ বলে তো কিছু হয় না। যেমন আগে আমরা পেয়েছিলাম স্যাট আন্ডার, তো ভার্বের সাথে একটা প্রেপোজিশনের কানেকশন ছিল। এই ক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে কোনো কানেকশনই নেই, রাদার it is connecting the noun or the object with this one, she, এবং কিরকম ভাবে afraid। তো মেন রিলেশনটা ডিসাইড করে দিচ্ছে হচ্ছে এই অ্যাডজেক্টিভটা, এই প্রেপোজিশন, এই কম্বিনেশনটা। ওকে, তো এরকম আমরা দেখবো যে সে সবসময় যে প্রেপোজিশন একটা ভার্বের সাথেই কোলাবোরেট করবে, ভার্বের সাথেই সে কাজ করবে তার কোনো মানে নেই। সে কিন্তু একটা অ্যাডভার্বের সাথে, একটা অ্যাডজেক্টিভের সাথেও কিন্তু কোলাবোরেট করে একটা সেন্টেন্স বিল্ড করতে পারে, অথবা একটা ভার্ব ছাড়াই সে একটা অবজেক্ট নিয়ে চলে আসতে পারে। এই ক্ষেত্রে তাই হলো, ইনফ্যাক্ট এখানে কোনো ভার্ব ছিলই না এই প্রেপোজিশনের সাথে। এই যে ডগ যে অবজেক্টটা এলো যার আগে এসেছে, সেটা কিন্তু ও নিজে। আচ্ছা, তারপরে নেক্সট সেন্টেন্সটাও খুব খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং। অলরাইট, কি বলছে? হি স্পোক টু মি ইন হিন্দি। অলরাইট, আচ্ছা, তো এখানে হিটা হচ্ছে আমার সাবজেক্ট, স্পোক স্পিকের পাস্ট টেন্স। ওকে, তো হি স্পোক এটা হচ্ছে আমার ভার্ব, স্পোক টু মি আগে আমি এইটুকু দেখছি। ওকে, তো হি স্পোক টু মি, টুটা তো ভার্ব, এই স্পোকটা ভার্ব, টুটা হচ্ছে আমাদের প্রেপোজিশন, আর মিটা হচ্ছে আমাদের অবজেক্ট। তার মানে এই যে আমার সাথে কথা বলল, তো এই এই যে আমি, বা এই ক্ষেত্রে এই যে অবজেক্টিভ কেসে যে প্রোনাউনটা ইউজ হয়েছে, ওকে, সেই যে প্রোনাউনের আমরা একটা চার্ট পড়েছিলাম যেখানে নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস সুন্দর করে সেগ্রিগেট করে দেওয়া আছে, সেটা অবশ্য একবার দেখে নেবেন। ওকে, আচ্ছা, তাহলে মিটা হচ্ছে আমার অবজেক্ট প্রোনাউন, আর তাকে এই তার আগে কি বসেছে, এই প্রেপোজিশন টুটা বসেছে, এবং স্পোক টু মি এরকম স্ট্রাকচারটা তৈরি করেছে। ওকে, আচ্ছা, তার আগে কি আছে, হি। আচ্ছা, তো সে আমার সাথে কথা বললে, এটা বলা হলো। এবারে আমি তো অবজেক্ট পেয়ে গেছি, বাট এখনো কিছুটা পার্ট অফ দ্য সেন্টেন্স রিমেনিং। তো কি বলা আছে, ইন হিন্দি। আগেন এই যে ইন কথাটা, এটা আবার একটা নতুন প্রেপোজিশন আমরা পেয়ে গেলাম। যেমন এখানে টু পেয়েছিলাম, তার কমপ্লিমেন্ট, এই ক্ষেত্রে আমাদের আরেকটা প্রেপোজিশন হচ্ছে ইন, এবং তার কমপ্লিমেন্টিং অবজেক্টটা কি হয়ে যাবে, হিন্দি। তো এটা হয়ে যাবে আমার নেক্সট। তাহলে এটাকে আমরা বলতে পারি অবজেক্ট ওয়ান, এটাকে বলতে পারি অবজেক্ট টু। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি ব্রেক করি, তাহলে কি হচ্ছে, হি স্পোক টু মি, আর হি স্পোক ইন হিন্দি। ওকে, সি হাউ ইন্টারেস্টিং দিস ইজ। ভার্বটা সেম থাকছে, দুটো আলাদা দিকে দুটো সেট অফ সাব প্রেপোজিশন এন্ড অবজেক্ট আমরা পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে হি স্পোক টু মি, এন্ড আরেকটা হচ্ছে হি স্পোক ইন হিন্দি। তাহলে একই সেন্টেন্সে একটাই ভার্বকে কনস্ট্যান্ট রেখে আমি আলাদা আলাদা প্রেপোজিশন নিয়ে আসতে পারি, তার সাথে কিন্তু অবজেক্ট আলাদা আলাদা হয়ে যাবে। নাও দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। যেই ভুলটা আমাদের পরীক্ষায় হয়, বা যেই জিনিসগুলো এরর কারেকশনে ডেলিবারেটলি দেওয়া থাকে ক্যান্ডিডেটকে কনফিউজ করার জন্য, তার যাতে ভুল হয়ে যায় সেটা হওয়ার জন্য, সেটা হচ্ছে এই যে ভার্ব প্রেপোজিশন অবজেক্ট কম্বিনেশনটা থাকে, তার মধ্যে কিছু গন্ডগোল করে দেওয়া থাকে। হয় ভার্বটা ভুল থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে ভার্বটা ভুল থাকে না, কিছু কিছু ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে ধরলাম ভার্বটাই ভুল,
ভুল, প্রেপোজিশন অ্যান্ড অবজেক্ট ফাইন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা ভুল হয় বা কনফিউজিং হয়ে যায় সেটা হচ্ছে ভার্বটা ঠিক আছে, প্রেপোজিশনটা হয়তো ভুল এবং অবজেক্টটা ঠিক, রাইট? আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ভার্ব ঠিক, প্রেপোজিশন ঠিক, অবজেক্টটা ভুল। এই কম্বিনেশনটা অনেকটা কিরকম জানেন তো? এটা আমরা আগেও আমি একবার বলেছিলাম। সাপোজ আমি কালার মিক্স করছি, অলরাইট? তো আমার বেস কালারটা, এখানে আমার বেস কালার কোনটা? ভার্ব। ভার্বকে কনস্ট্যান্ট রেখে আমি প্রেপোজিশন পাল্টাতে থাকবো, আমার অবজেক্ট বদলাতে থাকবে। ওকে? কিরকম? আমার বেস কালার সাপোজ হচ্ছে রেড, আমার ভার্বটা ধরলাম হচ্ছে রেড। আমি যখন রেডের সাথে হোয়াইট মিক্স করছি আমি কি পেয়ে যাব? পিঙ্ক। তাহলে আমি হোয়াইটটা ধরলাম আমার প্রেপোজিশন, রেডটা কনস্ট্যান্ট, হোয়াইট একটু অ্যাড করে দিলাম, কালারটা হয়ে গেল পিঙ্ক, অবজেক্টটা হয়ে গেল পিঙ্ক। আমি সাপোজ হোয়াইট না ইউজ করলাম একটু ব্লু, তাহলে আমি আমার নতুন কালার আমি কি পেয়ে যাব? ভায়োলেট বা পার্পল। ওকে? তাহলে চেঞ্জ হয়ে গেল, প্রেপোজিশনটা ব্লু চলে এলো, তার জন্য কম্বিনেশনটা পাল্টে গেল, নতুন অবজেক্ট আমি কি পেয়ে গেলাম? পার্পল। আমি রেডের সাথে মিক্স করলাম একটু ইয়েলো, ওকে, প্রেপোজিশনটা ধরলাম ইয়েলো, তাহলে আমি নতুন অবজেক্ট কি পাবো? অরেঞ্জ। তাহলে রেডের সাথে হোয়াইট দিলে পিঙ্ক হয়, রেডের সাথে ব্লু দিলে ভায়োলেট হয়, রেডের সাথে ইয়েলো দিলে অরেঞ্জ হয়। এই যেমন এই কম্বিনেশন গুলো চেঞ্জ হচ্ছে, মাঝের রেডটা কিন্তু রেডই রয়েছে, সেরকমই এখানে ভার্বটা সেম আছে, চেঞ্জ করছি আমি যেই প্রেপোজিশনটা, তার অবজেক্টটাও পাল্টে যাচ্ছে। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং টু লার্ন অ্যাবাউট প্রেপোজিশনস অ্যান্ড ফ্রেজাল ভার্বস, যে অরিজিনাল ভার্বটা থেকে ফ্রেজাল ভার্বটা আলাদা হয়ে যায়, যেই কারণে কিন্তু তার অবজেক্টটাও অন্যরকম হয়ে যায়। তো যেমন আমি যখন বলবো গিভ আপ, ঠিক আছে, আমি যখন বলবো গিভ আপ বলার পরে আমাকে একটা প্রচেষ্টার কথা বলতে হবে, তার মানে আমি ওই প্রচেষ্টাটা ছেড়ে দিলাম, আমি প্রচেষ্টাটা হাল ছেড়ে দিলাম। কিন্তু আমি যখন বলছি গিভ ইন, তখন আমার কিন্তু অবজেক্টটা আলাদা হবে, রাইট? সো প্লিজ রিমেম্বার কি যেই মুহূর্তে আমার প্রেপোজিশনটা আলাদা হয়ে যাচ্ছে, আমার ওই ভার্ব প্রেপোজিশন ফ্রেজাল ভার্ব কম্বিনেশনটা আলাদা হয়ে যাচ্ছে, তার ফলে যেই অবজেক্টটা আসছে সেটাও আলাদা হয়ে যাচ্ছে। ওকে? যেমন আমি ডিসকাস করেছিলাম এর আগেও কয়েকটা উদাহরণ, যে লুক আফটার, লুক ফর, লুক ইনটু। যখন আমি বলি কাইন্ডলি লুক ইনটু দ্য ম্যাটার, লুক হচ্ছে ভার্ব, ইনটু হচ্ছে আমার প্রেপোজিশন, আর ম্যাটার জিনিসটাকে খতিয়ে দেখা, লুক ইনটু, শুধু লুক মানে হচ্ছে দেখা, কিন্তু যখন আমি বলছি লুক ইনটু, তার মানে খতিয়ে দেখা। আমরা যখন চিঠি লিখি, একটা ফর্মাল লেটার লিখি, কোনো অথরিটিকে চিঠি লিখছি, বলছি তাদেরকে রিকোয়েস্ট করছি যে কাইন্ডলি আমার যে সমস্যাটা হচ্ছে সেই ব্যাপারে আপনারা একটু খতিয়ে দেখবেন, একটু उसपे थोड़ा थोड़ा गौर कीजिए, उसपे थोड़ा ध्यान दीजिए, या तो फिर उस बारे में आप काइंडली कुछ कीजिए। सो व्हाट वुड आई से? आई वुड से काइंडली लुक इनटू द मैटर, isn't it? I'm going to say kindly look into the matter. তো look into আলাদা হয়ে গেল মানে লুকের থেকে। ওকে, এবার আমি যদি বলি লুক আফটার, আফটার একটা অন্য প্রেপোজিশন। লুক আফটার মানে কি? লুক মানে তো শুধু দেখা, লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। তো লুক আফটার করা মানে হচ্ছে দেখাশোনা করো। তো আই ক্যান সে আই লুকড আফটার মাই গ্র্যান্ড প্যারেন্টস, অর আই লুকড আফটার মাই প্যারেন্টস, আই ক্যান সে। অলরাইট? ওকে। আবার যদি আমি বলি আই এম লুকিং ফর মাই গ্লাসেস, গ্লাসেস মানে আই গ্লাসেস বা চশমা, আমার চশমা হারিয়ে গেছে। সো আই এম লুকিং ফর মানে হচ্ছে সার্চিং। ওকে? সো আই ক্যান ইউ লুক ফর মাই গ্লাসেস? তো লুকিং ফর মানে হচ্ছে খোঁজা। তো লুক আফটার, লুক ফর, লুক ইনটু সব আলাদা আলাদা। তো এইটাই মাথায় রাখতে হবে যে ভার্ব প্রেপোজিশন কম্বিনেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, তারপরে কি অবজেক্ট আসবে দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। তাই এখানে যখন টু এলো, কার সাথে কথা বলছি? আমার সাথে। আর কি ভাষায় কথা বলছি? হিন্দিতে। ওকে? অলরাইট। নেক্সট, এটা আরেক ধরনের ইউজ অফ প্রেপোজিশন বলা যেতে পারে, মানে বা যত রকম ভাবে পসিবলি প্রেপোজিশন থাকতে পারে, আমরা সব রকমই একটু একটু করে দেখবো একটা সেন্টেন্সে কত রকম ভাবে প্রেপোজিশনস ক্যান এক্সিস্ট অ্যান্ড অপারেট। যেমন এই ক্ষেত্রে কি হয়েছে, একটাই
দুটো আলাদা আলাদা অবজেক্ট নিয়েছে। ওকে, যখন দুটো অবজেক্ট একই ধরনের, যেমন আগেরটায় কি ছিল, স্পোক টু হিন্দি বলতে পারতাম অথবা স্পোক ইন মি বলতে পারতাম না, তো স্পোক টু মি হয়েছে আর স্পোক ইন হিন্দি হয়েছে, তো স্পেসিফিক প্রেপোজিশন স্পেসিফিক অবজেক্ট হয়েছে। কিন্তু যেই ক্ষেত্রে একটা প্রেপোজিশনের একই ধরনের বা একই টাইপের অবজেক্ট থাকে, দুটোকে বা দুটোর বেশিকেও ক্লাব করে দিতে পারি উইথ অ্যান্ড দিয়ে বলতে পারি, বিকজ একই রকমের দুটো জিনিস, তো আই হ্যাভ জাস্ট ক্লাব দোজ টু থিংস অ্যান্ড মেড ইনটু ওয়ান সেট অফ কম্বিনেশন একটা অবজেক্ট বলা যেতে পারে, যেটা দেখা যায় অনেক ক্ষেত্রে। লাইক ইন দিস কেস, এখানে কি বলছে, দ্য রোড the road runs over hills and plains. So the road runs. This is our verb. কথাটা হচ্ছে রোডকে নিয়ে একটা রাস্তা, এটা হচ্ছে আমার সাবজেক্ট। রানস ওভার তার মানে কোন কিসের ওপর দিয়ে গেল, কোনো কিছুর ওপর দিয়ে চলে যাওয়া হচ্ছে মানে রান ওভার, তো কোনো কিছুর ওপর দিয়ে যাওয়া। তো দিস ইজ আওয়ার প্রিপোজিশন রানস ওভার হোয়াট। যখন আমি অবজেক্ট নিতে শিখেছিলাম, প্রথম আমরা জেনেছিলাম যে কি করে অবজেক্ট আমরা পাবো, আমরা ভার্বকে কি জিজ্ঞেস করেছিলাম, হোয়াট অর হুম। তাহলে এখানে আমি হোয়াট দিয়ে, যেহেতু নাউন অথবা প্রোনাউন অবজেক্ট, তো আমি আই ক্যান জলি ওয়েল আস্ক আইদার হোয়াট অর হুম, রাইট? সো আই এম আস্কিং রানস ওভার হোয়াট। তো আমি একসাথে দুটোর উত্তর পাচ্ছি, বলছে হিলস অ্যান্ড প্লেইনস, তার মানে রাস্তাটা পাহাড়ের ওপর দিয়েও গেছে আবার সমতল ভূমির ওপর দিয়েও গেছে। সো দ্য রোড রানস ওভার হিলস অ্যান্ড প্লেনস। এই পুরো কম্বিনেশন একটা অবজেক্ট আমরা অনেক ক্ষেত্রে পেয়ে থাকি প্রেপোজিশনের ক্ষেত্রে। ওকে, ওকে, তাহলে আওয়ার ক্লাস এন্ডস হিয়ার। Alright, so we are going to continue with our class. I hope you are going to revise the previous chapters that I have asked you to. Please go through the chapters on uh, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যান্ড নাউন কেস। আগে নাউন কেস পড়বেন, প্রোনাউন একটু রিভিশন দেবেন, তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বেন, একটু ভার্বের চ্যাপ্টারটা রিভাইজ করবেন। তাহলে কি হবে, যখন আপনারা এই ভিডিওটা দেখবেন বা এর পরবর্তী ভিডিওগুলো দেখবেন, তো ইউ আর গোইং টু হ্যাভ আ ফেয়ার নলেজ অ্যাবাউট হাউ অবজেক্টস অ্যান্ড the subject verb agreement, object verb relation takes place in a sentence, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে না, আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। ওকে,